হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সবাইকে স্বাগতম জানানো হচ্ছে। আমরা পরের স্লাইডটায় চলে যাই। পরের স্লাইডটায় তোমরা আমার পরিচয় পাবে, অর্থাৎ এসএম আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। ঠিক আছে, তোমরা প্রত্যেককেই মনোযোগ সহকারে স্লাইড গুলো দেখতে থাকো। প্রত্যেক স্লাইডে ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যাগুলো আমি করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কেমন? হ্যাঁ, আমরা চলে যাব পরের স্লাইডে। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টি শিখবো, সেই বিষয়টি শিখে আমরা কি শিখন ফল অর্জন করবো এখানে দেয়া আছে। কারক কাকে বলে তা বলতে পারবো আমরা, কারক কত প্রকার তা বলতে পারবো, সব কারকের সংজ্ঞা বলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের আজকের অধ্যায়টি পড়ে এই শিখন ফলটি আমাদের অর্জন হবে। ঠিক আছে, হ্যাঁ, আমরা পরের স্লাইডটায় চলে যাই। হ্যাঁ, আমার পরের স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছি ছেলেরা মাঠে ফুটবল খেলছে, তাই না? ছেলেরা কি করছে? মাঠে ফুটবল খেলছে, আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এরপরে বিশেষ্য বা নাম পদ, অর্থাৎ ছেলেরা মাঠে ফুটবল খেলছে, খেলছেটা হচ্ছে ক্রিয়াপদ, আর ছেলেরা ফুটবল মাঠে, এগুলো বিশেষ্য বা নাম পদ। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখো, এই খেলছের সাথে এই পদগুলোর কিন্তু সম্পর্ক আছে। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ ক্রিয়াপদের সাথে এই বিশেষ্য বা নাম পদগুলোর একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তার সম্পর্ক আছে, তাই না? আমরা তাহলে পরের স্লাইডটা যাই। এটা আমরা কি দেখলাম, স্মরণ রাখবো কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, সম্পর্ক বা সম্বন্ধ আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়ার সাথে এই ছেলেরা মাঠে ফুটবল, এই পদগুলোর একটা সম্পর্ক বা সম্বন্ধ স্থাপিত হয়েছে। ওকে, হ্যাঁ, তো ওইটা ক্রিয়াপদ। আমরা একটু আগে বললাম যে এটি কি পদ? ক্রিয়াপদ। আর এগুলো হচ্ছে নাম পদ বা বিশেষ্য পদ। এই ক্রিয়াপদের সাথে এই পদগুলোর একটা সম্পর্ক স্থাপন হয়েছে। ঠিক আছে, এটা থেকেই আমরা কারকের সংজ্ঞা চলে আসবো। হ্যাঁ, কারক। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় কারক। ঠিক আছে, যেহেতু ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর সম্পর্ককেই কি বলা হয়? কারক বলা হয়, তাই না? কারককে বিশ্লেষণ করলে ক্রি যোগ নক বা ওয়াক। ঠিক আছে, কারক অর্থাৎ যা ক্রিয়া সম্পন্ন করে তাই কারক। বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমরা একটু আগে সম্পর্ক দেখে আসলাম, তাই না? আমরা একটু আগে কি দেখে আসলাম? ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা নাম পদের একটা সম্পর্ক দেখে আসলাম। ঠিক আছে, এই সম্পর্কটাই হচ্ছে কারক। অর্থাৎ ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই কি বলা হয়? কারক বলা হয়। আমরা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছি কারক কাকে বলে। ঠিক আছে, অর্থাৎ কারক কি? তাহলে কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে, হ্যাঁ, আর এই কারকটি অন্যান্য পদের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাই হচ্ছে কারক। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডটায় যেতে পারি কিন্তু। হ্যাঁ, যেমন দেখো এখানে একটি উদাহরণ, একটি বাক্য আছে, রাজা নিজ হাতে তার কোষাগার থেকে কিছু টাকা আজ গরিবদের মধ্যে দিয়ে দিল। এটা একটি বাক্য, এটা একটি সার্থক বাক্য। হ্যাঁ, এই বাক্যের মধ্যে দিয়ে দিলেন ক্রিয়াপদ, তাই না? এই ক্রিয়াপদগুলোর সাথে, এই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের কিন্তু একটা সম্পর্ক স্থাপন হয়েছে। কয় রকমের সম্পর্ক স্থাপন হয়েছে? যে কয় রকমের সম্পর্ক স্থাপন হয়েছে, ঠিক কারক সে কয়টি। ঠিক আছে, অর্থাৎ ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর সম্পর্ক মূলত 6 প্রকার হয়। 6 প্রকার সম্পর্ক হয় বিধায় কারক কয় প্রকার? 6 প্রকার হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, এই নিচের বাক্যটি আমরা পড়ে কি, রাজা নিজ হাতে তার কোষাগার থেকে কিছু টাকা আজ গরিবদের মধ্যে দিয়ে দিলেন। এটা একটি পূর্ণ বাক্য। এই বাক্যে 6 প্রকার কারকই বিদ্যমান আছে। আমরা এটি বের করবার চেষ্টা করব। পরবর্তী স্লাইডে আমরা এটি কি করব? বের করবার চেষ্টা করব। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী স্লাইডটাতে চলে যেতে চাই। হ্যাঁ, আমরা বাক্যটি পড়ে এসেছি, কিন্তু বাক্যটি থেকে যা যা পাওয়া যাবে
এই স্লাইডে আমরা সেগুলো দেখতে পাবো। কেমন? আমরা কিন্তু সবগুলো দেখতে পাবো। ওকে, হ্যাঁ, অর্থাৎ আমরা যে বাক্যটি পড়ে আসলাম সেই বাক্যের মধ্যে এই পদগুলো ছিল। এই পদগুলো ছিল রাজা ছিল, টাকা ছিল, নিজ হাত ছিল, গরিব ছিল, কোষাগার ছিল, আজ ছিল। ঠিক আছে, এই ছয়টি 1 2 3 4 5 6 এই 6টি পদ কিন্তু ছিল। এই 6টি পদের সাথে ক্রিয়াপদের কিন্তু একটা সম্পর্ক স্থাপন হয়েছিল। ঠিক আছে, তাহলে রাজাটা হচ্ছে কর্তৃকার, অর্থাৎ যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্তা বলা হয়, কর্তা বা কর্ত্রী বলা হয়ে থাকে। তাহলে রাজা কি কারক? কর্তৃকার। রাজাই তো ওখানে নিজ হাতে কোষাগার থেকে গরিবদের কি দিয়ে দিয়েছেন? দান করেছেন। তাহলে রাজা সরাসরি কাজ করেছেন বিধায় রাজা কর্তৃকারক। টাকা কর্মকারক। হ্যাঁ, কর্ম শব্দের অর্থ কি? কাজ। টাকাটি রাজা দিয়েছেন। আমরা পরবর্তীতে সূত্র অনুযায়ী কর্তা বের করব, কর্ম বের করব। ঠিক আছে, তাহলে রাজা হচ্ছে এখানে কর্তৃকারক, টাকা হচ্ছে কর্মকারক, নিজ হাত করণকারক। করণ শব্দের অর্থ সহায়ক, যন্ত্র, উপায়, উপকরণ। ঠিক আছে, গরিব হচ্ছে সম্প্রদান কারক। গরিবকে টাকা দিলে সে টাকা আর ফেরত নেওয়া যায় না। ঠিক আছে, সম্প্রদান করতে হয়, একবারে দান করতে হয়। একবারে দান করা হয় যাকে, সেই হয় সম্প্রদান কারক। কোষাগার অপাদান কারক। ঠিক আছে, কোষাগার হচ্ছে অপাদান কারক। আজ অধিকরণ কারক। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এগুলো আমরা কিভাবে বের করব, কিভাবে বুঝতে পারবো যে কোনটি কর্তৃ, কোনটি কর্ম, কোনটি করণ, কোনটি সম্প্রদান, কোনটি অপাদান, কোনটি অধিকরণ। হ্যাঁ শিক্ষার্থীরা, এইগুলো নির্ণয়ের সূত্র আছে। অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কোনটি কর্তৃ, কোনটি কর্ম, কোনটি করণ, কোনটি সম্প্রদান, কোনটি উপাদান, কোনটি অধিকরণ। ঠিক আছে, আমরা সূত্র অনুযায়ী সবগুলো নির্ণয় করতে সক্ষম হব। ঠিক আছে, হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তী স্লাইডে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ, পরবর্তী এবার নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করো। অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করতে হবে ক্রিয়াপদকে কি কি দ্বারা প্রশ্ন করে আমরা কর্তা কারক নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো সুন্দরভাবে সাজানো আছে, আমরা দেখে নেব। ঠিক আছে, আমরা এর পূর্বের স্লাইডে যে দেখে আসলাম কারকগুলো, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই যে কারকগুলো দেখে আসলাম, এই কারকগুলো আমরা কিভাবে চিনবো, কি ধারা প্রশ্ন করলে চিনতে পারবো। ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। ওকে, এখানে দেয়া আছে। যেমন দেখো ক্রিয়াপদ, তোমরা এখানে স্মরণ রাখবে কারক নির্ণয়ের সহজ উপায় হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করা। কারক নির্ণয়ের সহজ উপায় কি? ক্রিয়াপদকে প্রশ্ন করা। হ্যাঁ, এখন ক্রিয়াপদকে আমরা কি কি দ্বারা প্রশ্ন করলে কোন কোন কারক পাবো সেটা কিন্তু এই ডায়াগ্রামে উল্লেখ আছে। তোমরা দেখো, আমি বলছি। যেমন দেখো ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে প্রশ্ন করা হয়েছে এগুলো দিয়ে। কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কে এবং কারা। বহুবচন হলে কারা। ঠিক আছে, কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। আর কর্মকারক কি ও কাকে, কি ও কাকে। ঠিক আছে, এখানে শুধু কি দেয়া আছে, কাকেও হবে। কি ও কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। তাহলে কি বললাম? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, এবং কি দিয়ে বা কিসের সাহায্যে, কি দিয়ে বা কিসের সাহায্যে প্রশ্ন করলে করণকারক পাওয়া যায়। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে বা কিসের সাহায্যে প্রশ্ন করলে পাওয়া যায় করণকারক। ওকে, হ্যাঁ, তারপরে ক্রিয়াপদকে কাকে দ্বারা প্রশ্ন করলে সম্প্রদানকারক পাওয়া যায়। তবে কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু কর্মও থাকে। এখানে বুঝতে হবে সম্প্রদান তখনই হবে যখন সত্য ত্যাগ করে কোনো কিছু দেয়া হয়। যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দেয়া হয় সেই হয় সম্প্রদান। ওকে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম সম্প্রদান কারক। এরপর আসো কোথা থেকে, কোথা থেকে প্রশ্ন করলে অপাদান কারক।
কোথা থেকে বা কোথা হতে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেটি হবে অপাদান কারক। ওকে, তারপরে আসো অধিকরণ কারক। অধিকরণ কারক আমরা পাবো ক্রিয়াকে কখন বা কোথায় দিয়ে প্রশ্ন, ক্রিয়াকে কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর আসে সেটাকে বলা হয় অধিকরণ কারক। হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই কারক নির্ণয়ের সূত্রগুলো অলরেডি শিখে গেলাম, অর্থাৎ 6 প্রকার কারক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, সূত্রটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা কিন্তু অতি সহজেই কারক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমরা পারব। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী স্লাইডটাতে যেতে পারি। এখন এখানে কিছু কাজ আছে, কাজগুলো তোমাদেরকে দেয়া হলো, বাড়ির কাজ। দেখো ক্রিয়াপদ, তোমরা এটা পূরণ করবে আর কি, এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা বাড়ির কাজ হিসেবে নিতে হবে। এখানে জোড়ায় কাজ বলতে তোমরা যদি শ্রেণী কক্ষে থাকতে তাহলে এই কাজটি শ্রেণী কক্ষেই করিয়ে নিতাম। যেমন ক্রিয়াপদকে কে, কি, কি দিয়ে, কাকে, কোথা থেকে, কখন, এই কোনটা দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায় এটা তোমরা লিখবে। ঠিক আছে, এটা তোমরা শ্রেণী কক্ষে লিখতে। যেহেতু তোমরা শ্রেণী কক্ষে নাই সেহেতু এটি তোমরা কি করবে, বাসার কাজ হিসেবে নেবে। কেমন? হ্যাঁ, সবাই স্ক্রিনশট দিয়ে নাও, চটপট স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, সবাই চটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, এটি কিন্তু বাসার কাজ হিসেবে দেওয়া। ওকে, হ্যাঁ, এরপরে দেখো আমরা স্লাইডে কিছু ইমেজ দেখব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা স্লাইডে কিছু ইমেজ দেখবো, এই ইমেজ গুলো অনুযায়ী কিন্তু আমরা কারক নির্ণয় করব। ওকে, হ্যাঁ ঠিক আছে, এখানে দেখো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি ঘোড়ায় গাড়িটা কে টানে, প্রশ্ন করলাম আমি ক্রিয়াকে, ঘোড়ায় গাড়ি টানে কে টানে। ঠিক আছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, কি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি নিজেই পড়ছে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে কর্তা যখন সরাসরি কাজ সম্পন্ন করবে, সরাসরি কাজ সম্পাদন করবে, তখনই কিন্তু সেটি কর্তৃকারক। ঠিক আছে, তাহলে ঘোড়ায় গাড়ি টানে কে টানে, কে দ্বারা প্রশ্ন করলাম, ওই যে আমরা শিখে আসলাম কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি কর্তৃকারক। তাহলে ঘোড়ায় গাড়ি টানে কে টানে, ঘোড়া, তাহলে ঘোড়া কর্তৃকারক। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে কে পড়ছে, মুষলধারে কে পড়ছে, বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টিটাও এখানে কি কর্তৃকারক। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কর্তৃকারক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা কারক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা কারক আমরা নির্ণয় করতে পারবো। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কর্তৃকারক নির্ণয়ের সূত্র সহ আমরা কারক নির্ণয়ের কৌশলটি কিন্তু জেনে গেল। ওকে, হ্যাঁ, এবারে আমরা পরের স্লাইডটাতে যেতেই পারি। হ্যাঁ, পরের স্লাইডে কিন্তু ওই একই ভাবে ঘোড়ার গাড়ি দেওয়া হয়েছে, কেননা এটা থেকে আমরা অন্য কারক নির্ণয় করতেও পারবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো এখানে ঘোড়ায় গাড়ি টানে শিহাব বই পড়ে। আমরা কিন্তু কারক নির্ণয়ের সূত্রে কিন্তু জেনে এসেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটি হচ্ছে কর্মকারক। ঠিক আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটি কিন্তু কর্মকারক। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় কি টানে। ঠিক আছে, ঘোড়ায় কি টানে, তাহলে উত্তর আসবে গাড়ি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি হয় কর্মকারক। আবার এই বাক্যটা যদি আমরা দেখি শিহাব বই পড়ে, শিহাব বই পড়ে, তাহলে আমরা যদি প্রশ্ন করি যে শিহাব কি পড়ে, শিহাব কি পড়ে, তাহলে কিন্তু প্রশ্ন আসবে বই। ঠিক আছে, তাহলে উত্তর আসবে কি বই। তাহলে বইটা কোন কারক হবে, কর্মকারক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কর্মকারকটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তাই না? কর্মকারক নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জেনে এসেছি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসবে সেটাকেই বলা হবে কর্মকারক। ঠিক সেই সূত্র প্রয়োগ করেই আমরা কর্মকারক এখানে নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, আমরা আবারও শুনি যে
ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্মকারক। তাহলে আমরা এই বাক্যটাকে প্রশ্ন করে উত্তর আনতে পারবো না? অবশ্যই পারবো। যেমন ঘোড়ায় গাড়ি টানে, আমরা প্রশ্ন করি টানে কে? কি টানে? গাড়ি, তাহলে এটি কর্ম। আবার কি পড়ে? বই, তাহলে বইটি হচ্ছে কর্মকারক। তাহলে কর্মকারক সম্পর্কে তোমাদের বোঝার মনে হয় আর কোনো অসুবিধা থাকবার কথা নয়। যদি কোনো অসুবিধা থাকে, কিঞ্চিত মাত্র অসুবিধা থাকলে সেটা নোট করে রাখো। ক্লাস শেষে 5 মিনিটে প্রশ্ন করলে আমি উত্তর দিতে সক্ষম হব। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ। এর পরের স্লাইডেতে আমরা যেতে পারি। হ্যাঁ, পরের স্লাইডটা আমরা দেখবো, মনোযোগ দিয়ে দেখবো। হ্যাঁ, পরের স্লাইডে কিছু দুটি বালক খেলছে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি কি কিসের ছবি দেখতে পাচ্ছি? সূর্যের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা কারক নির্ণয় করব। ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো ছেলেরা বল খেলে, আবার আকাশ মেঘে ঢাকা। আকাশ মেঘে ঢাকা, অর্থাৎ দুটি বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ছেলেরা বল খেলে, আরেকটি হচ্ছে আকাশ মেঘে ঢাকা। হ্যাঁ, আমরা এখান থেকে কি কারক বের করব? করণ কারক বের করব। ঠিক আছে? হ্যাঁ, করণ কারকের সূত্র কিন্তু আমরা পড়ে এসেছি। সূত্র কি? সূত্র পড়ে এসেছি। সূত্র পড়ে এসেছে ক্রিয়াকে কিসের সাহায্যে দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হচ্ছে করণ কারক। আরো তোমাদের মনে রাখতে হবে, করণ শব্দের অর্থ হচ্ছে সহায়ক, যন্ত্র, উপায়। সহায়ক, যন্ত্র, উপায় বা উপকরণ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে, খেলে হচ্ছে ক্রিয়াপদ। এটাকে যদি আমি প্রশ্ন করি ছেলেরা কিসের সাহায্যে খেলে, তাহলে বল উত্তর আসবে। বলের সাহায্যে খেলে, বল দিয়ে খেলে, তাহলে বল সহায়ক, সুতরাং বল এখানে করণ কারক। ওকে, বুঝতে পেরেছো অবশ্যই। আবার পরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘে ঢাকা। হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি এখানে ঢাকা যেহেতু ক্রিয়াপদ, ক্রিয়াপদকে আমি প্রশ্ন করব আকাশ কি দিয়ে ঢাকা বা কিসের সাহায্যে ঢাকা, তাহলে কিন্তু উত্তর আসবে মেঘে ঢাকা, তাই না? আকাশ মেঘে ঢাকা। তাহলে মেঘ এখানে কি? আকাশটাকে ঢাকতে সহায়তা করছে। মেঘটা কি? আকাশকে ঢাকতে সহায়তা করছে বা আকাশকে ঢাকার জন্য মেঘ সহায়ক ভূমিকা পালন করছে। তাই এখানে মেঘটা কি? অবশ্যই করণ কারক। ওকে, বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে আমরা করণ কারক নির্ণয়ে সূত্র এবং নিয়মটা কিন্তু জেনে ফেললাম, বুঝে ফেললাম এখানে। ঠিক আছে? তাহলে আকাশ মেঘে ঢাকা, মেঘ এখানে আকাশকে ঢাকার কাজে সহায়তা করছে, সুতরাং এখানে কি? মেঘটা করণ কারক। ঠিক আছে? তাহলে আমরা করণ কারক নির্ণয়ের সূত্রও কিন্তু পেয়ে গেলাম এবং করণ কারক নির্ণয় করতেও কিন্তু সক্ষম হলাম। ঠিক আছে? হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি কিন্তু এখন। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দুজন ভিক্ষুক ভিক্ষা করছে। ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি এক বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে সহযোগিতা করা হচ্ছে, তাই না? আমরা কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা কি কারক বের করব? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইমেজ দেখেই বুঝতে পেরেছো যে এখান থেকে আমরা সম্প্রদান কারক নির্ণয় করব, তাই না? হ্যাঁ, সম্প্রদান কারকের সূত্রে আমরা দেখেছি কি? দেখেছি যে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে এবং সেই ব্যক্তিকে নিঃশর্ত দান করা হয়, যদি সেই ব্যক্তিকে কি করা হয়? নিঃশর্ত দান করা হয় যদি, তাহলে সে হয় সম্প্রদান কারক। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে কি দাও? ভিক্ষা দাও। এখানে ভিক্ষা তো একেবারে দেয়া হয় নাকি পয়সা আবার ফেরত নেওয়া হয় না। ঠিক আছে? ভিক্ষুককে যা দেয়া হয় একবারে দেয়া হয়, সম্প্রদান। সুতরাং এখানে ভিক্ষুক হচ্ছে কি কারক? সম্প্রদান কারক। এখানে তোমরা সবসময় মনে রাখবে, ঠিক আছে, এখানে সম্প্রদান কারকের বেলায় কিন্তু ব্যক্তি সবসময় সম্প্রদান, ব্যক্তি সবসময় সম্প্রদান কারক। তাহলে এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও,
এটি কিন্তু কি সম্প্রদান কারক ভিক্ষুক। ওকে, হ্যাঁ, এরপরে আসো পরের বাক্যে, বস্ত্রহীনে বস্ত্র দাও। হ্যাঁ, বস্ত্রহীনে বস্ত্র দাও, এই বস্ত্র তাকে দান করা হচ্ছে, তাহলে বস্ত্রহীন যে সেই হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সম্প্রদান কারকেরও সূত্র এবং সমাধান পেয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, এগুলো ধরে রাখতে হবে। আমরা তো ক্লাসে অনেক কিছু শিখি কিন্তু ধরে রাখতে পারি না, কিন্তু এর কারণ হচ্ছে আমাদের মধ্যে চর্চার অভাব আছে, প্র্যাকটিসের অভাব আছে। ঠিক আছে, আমরা শুধু ক্লাস করেই ভাবি যে অনেক কিছু তো শিখে ফেললাম, আর কিছু আমাদের করার নেই, আর কিছু করতে হবে না, এটা কিন্তু নয়। তোমাদের দেখতে হবে যে বিষয়টি ক্লাসে আলোচনা হলো সেই বিষয়টি আবার বাসায় গিয়ে বই খুলে চর্চা করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের এই কাজটা কিন্তু করতে হবে। তোমাদের এই কাজটা করো না তোমরা, তোমাদের এই কাজটি করতে অভ্যাস খুবই কম দেখা যায়। ঠিক আছে, সুতরাং তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমরা 6 প্রকার কারক কিন্তু আমরা শিখছি, তার মধ্যে সম্প্রদান হলো। এরপরে আমরা দেখি, হ্যাঁ, এরপরে কিন্তু আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দুটি ইমেজ দেখতে পাচ্ছি স্ক্রিনে। হ্যাঁ, সেখান থেকে আমরা কারক নির্ণয় করার চেষ্টা করব। যেমন দেখো, 1 নম্বরে আছে মেঘে বৃষ্টি হয়। মেঘে বৃষ্টি হয়, সুন্দরবনে বাঘের ভয় আছে। সুন্দরবনে কি আছে? বাঘের ভয় আছে। ঠিক আছে, তাহলে মেঘে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টি মেঘ থেকে সরে আছে, বিচ্যুত হয়, অপসারিত হয়। এখানে তোমাকে দেখতে হবে যে আমাদের অপাদান কারকের সূত্র কিন্তু আমরা পড়ে এসেছি কি কোথা থেকে বা কোথা হতে। আমরা ক্রিয়াকে কোথা হতে বা কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটি হয় অপাদান কারক। তাহলে মেঘ থেকে বৃষ্টি হয়, কোথা থেকে বৃষ্টি হয়? হ্যাঁ, তাহলে মেঘ থেকে হবে, তাহলে এটি কি কারক? নিশ্চয়ই অপাদান কারক। তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো, সুন্দরবনে বাঘের ভয় আছে। হ্যাঁ, কি হতে ভয় আছে? ঠিক আছে, কোথা হতে ভয় আছে? বাঘ হতে ভয় আছে। সুতরাং এটি কোন কারক? অপাদান কারক। হ্যাঁ, এখানে অপাদান এবং অধিকরণ এই দুটা নিয়ে তোমরা একটু কনফিউজড হয়ে যাও। এখানে সহজভাবে মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে অপাদান মানে বিয়োগ, অপাদান মানে মাইনাস, আর অধিকরণ মানে প্লাস। বুঝতে হবে, অপাদান মানে মাইনাস। এই যে যেমন মেঘ থেকে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টিটা মাইনাস হলো, ঠিক আছে, বিয়োগ হলো। আবার বাঘের ভয়, বাঘ থেকে ভয়টা মাইনাস হয়ে আসছে। ঠিক আছে, তাহলে অপাদান মানে তোমরা, আমি স্মরণ রাখার ক্ষেত্রে বলছি, অপাদান মানে বিয়োগ বা মাইনাস। ঠিক আছে, তাহলে অপাদান কিন্তু আমরা পেলাম। অপাদান আমরা বুঝতে পেরেছি না? অবশ্যই অপাদান আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, অপাদান কারকের সূত্র বুঝতে পেরেছি, অপাদান কারক নির্ণয়ের কৌশলটাও আমরা বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বনে বাঘ থাকে, বসন্তে কোকিল ডাকে। হ্যাঁ, আমরা বাঘের ছবি দেখতে পাচ্ছি, কোকিল ডাকছে সুন্দর করে, সেই দৃশ্যও দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখান থেকে আমরা কোন কারক বের করব? আমরা বের করব অধিকরণ কারক। ঠিক আছে, কিভাবে বের করব? আমরা অধিকরণ কারকের সূত্রটা আগে রিভিউ করব আবার, বা আমরা জানার চেষ্টা করব, আমরা স্মরণ রাখার চেষ্টা করব, স্মরণে আনার চেষ্টা করব। অধিকরণ কারকের সূত্রটা আমরা কি পড়ে এসেছি? তোমরা স্মরণ করে দেখো তো, নিশ্চয়ই পারবে। অধিকরণ কারক নির্ণয়ের সূত্রটা হলো এরকম: ক্রিয়াকে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাবো সেটি কিন্তু অধিকরণ কারক হবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই অধিকরণ কারক নির্ণয় করতে পারবো, তাই না? হ্যাঁ, আমরা দেখো, বনে বাঘ থাকে, এখানে যদি আমরা প্রশ্ন করি কোথায় বাঘ থাকে, কোথায় থাকে, তাহলে কিন্তু বন উত্তর আসবে, বন উত্তর আসবে। সুতরাং বনটা অধিকরণ কারক। আবার বসন্তে কোকিল ডাকে, এটি যদি আমরা কি, বসন্তে কোকিল ডাকে, কখন কোকিল ডাকে,
ঠিক আছে? কোন সময় কোকিল ডাকে? তাহলে উত্তর কিন্তু আসবে বসন্তে বা বসন্তকাল। তাহলে এটি অবশ্যই অধিকরণ কারক। হ্যাঁ, আমি কিন্তু একটু আগে বলেছি যে অপাদান এবং অধিকরণের মধ্যে তোমাদের মধ্যে কনফিউশন হয়ে যায়। এখান থেকে মানে অতি সহজে অপাদান এবং অধিকরণ বুঝবার জন্য একটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে অপাদান মানে বিয়োগ আর অধিকরণ মানে যোগ। অপাদান বিয়োগ, বিয়োগ মানে অপাদান থেকে, অপাদান আসলে কোনো কিছু থেকে বিচ্যুত, নিঃসৃত, অপসারিত ইত্যাদি হয়ে যায়। আর অধিকরণ হচ্ছে যোগ, যেমন বনে বাঘ থাকে, বাঘটা বনে থাকে মানে যোগ হয়ে গেছে। ঠিক আছে? আর বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল আসে, যুক্ত হয়ে গেছে, সুতরাং এটি যোগ। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছো অবশ্যই, তাই না? হ্যাঁ, তাহলে আমরা 6 প্রকার কারক সম্পর্কে কিন্তু ধারণা পেলাম, কারক নির্ণয়ের সূত্র জানলাম, কারক নির্ণয় করলাম। ঠিক আছে? সবকিছু কিন্তু আমাদের শেখা হয়ে গেল। ওকে, তাহলে আমরা 6 প্রকার কারক তো আমরা এখন নির্ণয় করতে পারবো, তাই না? আমরা 6 প্রকার কারক আমরা এখন নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। 6 প্রকার কারক আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো, সবকিছু যেহেতু আমরা শিখে গেলাম। ঠিক আছে? হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডটাতে যেতে চাই। হ্যাঁ, এখানে মূল্যায়ন, তোমাদের কিছু প্রশ্ন করা হবে। হ্যাঁ, তোমাদের কিছু প্রশ্ন করা হবে। আমি তোমাদের এখন আনমিউট করে দেব, তোমরা হ্যাঁ তোমরা বলো তো কারক শব্দটির অর্থ কি? যে কেউ বলো, বলো। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। হ্যাঁ, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। রাইট বলেছো, ঠিক আছে, চমৎকার হয়েছে। হ্যাঁ, পরের জন বলো তো দেখি, কারক কত প্রকার? কারক কত প্রকার? একজন বলো। 6 একজন। হ্যাঁ, 6 প্রকার। হ্যাঁ, 6 প্রকার। কর্মকারক, অপাদান কারক। থামো, আমি তো বলিনি যে কি 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 কি, এটা আমি অন্যজনকে প্রশ্ন করব। ঠিক আছে, শুধু প্রশ্ন করেছি কারক কত প্রকার, এটুকু অ্যানসার দেবে একজন। আমি অন্যজনকে বলবো কি কি। ঠিক আছে? হ্যাঁ, আরেকজন বলো কি কি কারক, কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পদকারক, অপাদান, অপাদান, সম্প্রদান আর অধিকরণ। অধিকরণ, এটা ঠিক আছে। রাইট, রাইট। হ্যাঁ, আরেকজন। এই দুটি প্রশ্নের অ্যানসার যারা দিলে তারা আর দেবে না। ঠিক আছে, এবার অন্যজন প্রশ্নের উত্তর দেবে। এ জমিতে সোনা ফসল, এ জমিতে কোন কারক বলতো? জমিতে। হ্যাঁ, কখন এবং কোথায় দাঁড়াবো? হ্যাঁ, অধিকরণ। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই বোঝা গেল যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কারক তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে তোমাদের বাড়ির কাজ দেয়া আছে, এটা সবাই কি করবে? স্ক্রিনশট দিয়ে নেবে অথবা তুলে নেবে। হ্যাঁ, দেখো বাড়ির কাজটি সবাই স্ক্রিনশট দিয়ে তুলে নাও। সংজ্ঞা সহ প্রত্যেকটি কারকের একটি করে উদাহরণ লিখবে বাসায়। সংজ্ঞা সহ কি করবে? সংজ্ঞা সহ প্রত্যেকটি কারকের একটি করে উদাহরণ তোমরা লিখবে, এটা বাসার কাজ। ওকে, এটা স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নাও অতি তাড়াতাড়ি। ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে বাড়ির কাজটা তোমরা দেখাবে কি করে? এইটা ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দেবে, আমি দেখব। ঠিক আছে? হ্যাঁ, এরপরে তোমাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে, কেননা তোমরা সবাই জয়েন করে আজকের ক্লাসটাকে সফল করেছো। ঠিক আছে, তোমরা জয়েন না করলে আজকের ক্লাসটা সফল হতো না। তোমরা যুক্ত হয়েছে বলেই ক্লাসটি সফল হয়েছে, এই জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করার সুযোগ, এই তো এখন প্রশ্ন করার সুযোগ দেব আমি। হ্যাঁ, এখন বাকি যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে তোমরা প্রশ্ন করো, আমি উত্তর দেব। বলো। আর আসলে পরীক্ষা সম্পর্কে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা কি হবে? দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা, দ্বিতীয় টিউটোরিয়ালটা হয়তো হবে না, হতেও পারে, কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু হবে।
ঠিক আছে? স্যার অর্ধবার্ষিকের মতো করে হবে। পরীক্ষার রেজাল্ট কবে দিবে? রেজাল্ট দিয়ে দিছে না অনলাইনে? অনলাইনে রেজাল্ট দিছে তো, তোমার অনলাইনে খুঁজে নেবা। ঠিক যখন আছে? বার্ষিক পরীক্ষা হবে তখন কি তো যখন বার্ষিক পরীক্ষা হবে তখন কি অর্ধবার্ষিকের সিলেবাসে যুক্ত স্যার রেজাল্ট কই দিছে? রেজাল্ট তো রেজাল্ট কিভাবে দেখবো স্যার? রেজাল্ট পাওনি? না স্যার। না স্যার। না স্যার। না স্যার।